ডোনাল্ড ট্রাম্পের মেন্টাল হেলথ নিয়েও কিন্তু আমেরিকার বা যে কংগ্রেস, ইউএস কংগ্রেস, তারা কিন্তু খুব চিন্তিত। কয়েকদিন আগেই ইউএসের যিনি হেলথ সেক্রেটারি রয়েছেন তাকে এই ইউএস কংগ্রেসে প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার মেন্টাল হেলথ সেটা কি ঠিকঠাক রয়েছে। আশ্চর্য যে সেই প্রশ্নের জবাবে রীতিমতো খাবি খাচ্ছিলেন হেলথ সেক্রেটারি। তিনি এটা বলতে পারছিলেন না যে না, প্রেসিডেন্টের কোনো মেন্টাল ইস্যু নেই, তার মেন্টাল হেলথ একেবারে ঠিকঠাক আছে। যতবার তাকে এই প্রশ্ন করা হয়েছে ততবার হেলথ সেক্রেটারি খাবি খাচ্ছিলেন এবং সঠিক উত্তর দিতে পারছিলেন না। তার মানে এই একজন মেন্টাল পেশেন্টকে কতদিন আমেরিকা সহ্য করবে? সামনেই তো মিড টার্ম ইলেকশন। দেখুন, অ্যাজ অফ এপ্রিল 2023 ক্রনিক ভেনাস ইনফেকশন সিভিআই বলে একটা ডিজিজ উনার আইডেন্টিফাইড হয়েছে, ঠিক আছে, এবং সেটা নিয়ে বহু পৃথিবীর বড় বড় জায়গাতে চর্চা করা হয়েছিল। এবং সেই কারণে বহু রকম মাথার ব্রেনের টিস্যু ডিসফাংশন ম্যালফাংশন হতে পারে, সেটা নিয়ে বিভিন্ন ইউরোপিয়ান দেশের ডাক্তারের এক্সপার্টাইজ অডিয়েন্সরা বলেছে। গড নোস সেই কারণে হয়তো এই ধরনের কথাবার্তা বলছে। নিজের বন্ধুকে, শত্রুকে, অ্যালাইনমেন্টকে, নন অ্যালাইনমেন্টকে কিছুই দেখছে না, যাকে যা খুশি বলে বেরিয়ে যাচ্ছে। এবং একটা জিনিস বুঝবেন, আমেরিকার অ্যাচিভমেন্টটা গত রেজিমে উনার আন্ডারে ইজ এ বিগ জিরো। এখন অব্দি আমেরিকা এমন কিচ্ছু করেনি যেটার জন্য আমেরিকাকে বাহবা দিতে হবে আমাদের। তাহলে আমরা অ্যাকচুয়ালি কোন দিকে এগোচ্ছি? উই আর হেডিং টুয়ার্ডস দ্য সিনারিও যেখানে আমরা আমাদের মতো করে সভারেনিটিকে বজায় রেখে সবাই বাঁচতে চাইছি। সেটাকে কতটা বাঁচতে দিতে বাধ্য, কতটা বাঁচতে দেবে না, এই হিসাবটা উনি করার কে? এটা আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। উনি কে ডিসাইড করা যে আমি কতদিন বাঁচবো না বাঁচবো? আমার কি রাইটস আছে না নেই? গ্লোবাল রাইটস নিয়ে কথা বলছেন, অন্য দেশের রাইটস নিয়ে কথা বলছেন, নিজের দেশে ওনাদের হিউম্যান রাইটস লঙ্ঘন করা হয় দিনের পর দিন। আমরা কি ভুলে যাব যে ব্ল্যাক লাইভস ম্যাটার? আমরা কি ভুলে যাব যে কিভাবে দিনের পর দিন আমেরিকার ভিতরে মানুষদেরকে লাঞ্ছনা বোধ সহ্য করতে হয়, লাঞ্ছিত হতে হয়? রেড আমেরিকান, ব্ল্যাক আমেরিকান, হোয়াইট আমেরিকান, এই জিনিসগুলো কারা ঘটিয়েছে? আপনারা করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প নিজের উইনিং যে স্পিচ তাতেও কিন্তু এই যে আরবিয়ান মুসলিমস, আফ্রিকান মুসলিমস, আফ্রিকান আমেরিকান মুসলিম এরকম ভাবে বলেছে। এইসব কথা স্বপন বাবু, আমরা এমন একটা দেশ থেকে এই সঞ্চালনা করছেন আপনি বা আমি, যেখান থেকে এই সব সম্প্রচারে অংশগ্রহণ করছি। পৃথিবীতে আমাদের থেকে বড় মুসলিম কমিউনিটি কোন দেশের কাছে? পৃথিবীতে আমাদের থেকে ডাইভার্সিফাইড মাইনরিটি কোন দেশে আছে? আমাদের থেকে বড় ডেমোক্রেসি কোন দেশে আছে? আমাদের থেকে বড় পপুলেশন কোন দেশে আছে? আমাদেরকে শেখাচ্ছেন উনি আমরা হেল্প পট। আপনারা কি আমাদের দেশের ইকোনমিকে গ্রো করিয়েছে আমাদের দেশের নাগরিকরা। আমাদের দেশের হেলথ কেয়ার সিস্টেমকে গ্রো করিয়েছে আমাদের দেশের নাগরিকরা। আমাদের দেশের কালচারাল ডিপ্লোমেসির বহনকারী রবিশঙ্কর, আমাদের দেশের কালচারাল ডিপ্লোমেসির বহনকারী বিসমিল্লাহ খান। আমাদের দেশের কালচারাল স্ট্যান্ডে যখন আমরা কবিতা পড়ি তখন আমরা যেমন গর্বের সাথে কাজী নজরুল ইসলাম পড়ি, সেরকমই গর্বের সাথে রবীন্দ্রনাথ পড়ি। আমরা মাদার টেরিজাকে ভারতীয় বলে আঁকড়ে নিয়েছিলাম বলে উনি উনার কার্যপ্রণালী বাড়িয়েছেন এবং পরবর্তীকালে নোবেল প্রাইজ পেয়েছেন। অ্যানি বেসান্ট থেকে শুরু করে সিস্টার নিবেদিতা, বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, একদমই। এবং আমাদের এই বাংলার মাটি থেকে স্বামী বিবেকানন্দই তো সেই দেশে গিয়ে আমেরিকায় শিকাগোতে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের আসল গুরুত্ব বুঝিয়েছিলেন। আপনি আমাকে একটা কথা বলুন, সর্বধর্ম সমন্বয় অমুক তমুক সব ভুলে যান। কালচারাল ডিপ্লোমেসির সব থেকে মাদার লাইন বিবেকানন্দ গিয়ে ওখানে বলছেন, মাই ব্রাদার্স সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। প্রথমেই আপনাকে আপন করলাম, দ্বিতীয়ত আপনার দেশের মহিলা শক্তিকে আমি প্রথমেই আইডেন্টিফাই করলাম, তৃতীয় পুরুষ মহিলাকে একই আসনে বসালাম, এবং তারপরে গোটা এই পোডিয়ামটাকে বুঝিয়ে দিলাম যে এই কালচারটা আমরা আমাদের দেশে বহন করি। আমাদের এই মাই
সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই কথাটা ভারতবর্ষের কালচারাল ডিপ্লোমেসি স্তম্ভ, যেটা গোটা পৃথিবী যে ভাইভটা অনুভব করেছিল, সেই ভাইভটার সেই রাষ্ট্রটাকে আজকে কোয়েশ্চেন মার্ক তুলছে কে? এমন একটা লোক যার মানে কি বলবো, যার পেডোফিলিয়া ফাইলস আছে যার এগেনস্টে, সেই লোকটা শেখাবে ভারতবর্ষকে কতটা কিভাবে হতে হয়, ভারতবর্ষ হেল না হেভেন। আচ্ছা শুভাশিস ব্যানার্জি, আমাকে এবারে এই প্রসঙ্গে একটু আসি। আমরা কয়েকদিন আগে দেখলাম যে ইউএসএর সঙ্গে ভারতের একটা ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, এবং সেই ট্রেড এগ্রিমেন্ট নিয়েও কিন্তু নানান রকম প্রশ্ন উঠেছে, আমাদের দেশের বিরোধী দলের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এবং আমরা এই ট্রেড এগ্রিমেন্টটার যদি প্রাথমিক মানে এখনো পুরো বিষয়টা সামনে আসেনি, এর প্রভাব কি পড়বে সেটা আগামী দিনে বোঝা যাবে। 18% ভারতের পণ্যের ওপর 18% ট্যাক্স, আর আমেরিকান কিছু পণ্যের ওপর 0% ট্যাক্স ভারতের মাটিতে। এই যে ট্রেড এগ্রিমেন্টের যে বিষয়টা, তাহলে কি এবারে এই ট্রেড এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসার জন্য ভারত প্রেশারাইজ করবে? ভারত কি সেই পথে হাঁটার কোনো রকম প্রয়োজনীয়তা বোধ করবে? এটা আমার মনে হয় না। তার কারণটা হচ্ছে, এটা হচ্ছে প্রাইভেটাইজ ট্রেড এগ্রিমেন্ট, এটা কোনো গভর্নমেন্ট ট্রেড এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা ভারতবর্ষের একটা বাণিজ্যিক সংস্থা, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওখানে গিয়ে ট্রেড করছে, এটা ভারতের কাছে গর্বের বিষয়। কিন্তু এটার সাথে ভারতবর্ষের গভর্নমেন্টের রেস্ট্রিকশনের কোনো সম্পর্ক নেই। যদি হয়, সেটা সেই বাণিজ্যিক সংস্থাকে জানানো হবে, সেই বাণিজ্যিক সংস্থা তারপরে কিভাবে তার অপারেশন চালাবে সেটা তার বিষয়ের সাথে সরকারের খুব একটা সরাসরি গুলিয়ে ফেলাটা উচিত হবে। শুভাশিস ব্যানার্জি, আমরা এই মুহূর্তে যখনই আলোচনা করছি তখন পশ্চিম এশিয়া নিয়ে একটা উদ্বেগ তো স্বাভাবিকভাবে রয়েই যাচ্ছে। কোথাও না কোথাও কি আপনার মনে হচ্ছে যে পশ্চিম এশিয়ার যুদ্ধে আমেরিকা, এই যে 40 মিনিট ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা, নিশ্চিতভাবে মানে আমরা তো জানি না কি কথা হয়েছে, কিন্তু তিনি কি নিজের দিকে নিজেকে, মানে মোদীকে তো প্রিয় বন্ধু বলেন সব সময়, তো মোদীকে কনভিন্স করে ভারতকে নিজের সাইডে নেওয়ার চেষ্টা কি করেননি ডোনাল্ড ট্রাম্প? এবং এই ইরান ওয়ারে ভারতের অবস্থান বোঝার পরই কি আমরা দেখতে পাচ্ছি মানে ভারতকে হিট করার আর কোনো জায়গা পাচ্ছে না, সেই কারণে এই মৌখিক যে কুকথাগুলো বলে হিট করছে? এর সম্ভাবনা কি রয়েছে? দুটো কারণ। একটা খুব নোংরা টুইটের লাইন আছে, যে টুইটের লাইনটা ইদানিং কালে আমি পড়লাম, পরবর্তীকালে শুনলাম আমি স্ক্রিনশট খুব বিখ্যাত আমেরিকার এক্স সেক্রেটারি উনি লিখেছেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হ্যাজ ফেইলড টু পেট ইন্ডিয়া। কথাটা বুঝতে পারছেন তো? ইন্ডিয়াকে পোষ্য করতে তারা ব্যর্থ হয়েছে। কি জিনিসটা হচ্ছে, একটা বড় সংখ্যক অ্যাডভাইজার্স টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এইটা মনে করে যে আমেরিকার গোটা যে প্রণালীটা আছে, সেই প্রণালীটা হচ্ছে ভারতবর্ষ থেকে গিয়ে ইমিগ্রেন্ট যে ভোটার্সরা থাকে তারা, এবং যে সম্ভাবনা পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে তারা ভোট দেবে না মিড টার্ম ইলেকশনে, তাদের রায় হয়তো ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যাবে। সেই কারণে তাদের বিরুদ্ধে যতটা বিষ উগড়ে দেওয়া যায় ততটা বিষ উগড়ে দিচ্ছে। এবং তৃতীয়ত একটা বড় জিনিস হচ্ছে, ইরান টাওয়ারিং এ বা ইরান স্ট্র্যাটেজিতে ভারতবর্ষ কোনোদিনই আমেরিকার পক্ষ নেয়নি। ভারতবর্ষ সবসময় চেয়েছে যাতে ইরানের সাথে এই অন্যায়টা না হয়।